দারুণ সুন্দর একটা জায়গা, এখানে না দাঁড়িয়ে পারলাম না। এখন আমি রয়েছি চিল্লা ড্যামের পাশে। अरे मैम झालमुड़ी तो फेमस हो गई, कोलकाता में पहले फेमस थी, अब पूरे हिंदुस्तान में फेमस हो गई। तभी तो कह रहा हूँ मैडम, खाना पड़ेगा अभी एक प्लेट। এখন আমরা দাঁড়িয়ে আছি এমনই সুন্দর একটা জায়গায়, যেখান থেকে আমার সামনে নদীর ঠিক উল্টো দিকে রয়েছে পরমার্থ নিকেতন, আমার ডান হাতে রয়েছে রামঝুলা, আর আমার বাঁ দিকে রয়েছে জানকী সেতু। এখানটা দারুণ সুন্দর ভিউ এই জায়গা থেকে, এবং এই স্কাইওয়াকের কথা আমি অনেক শুনেছি। ঋষিকেশ বললেই চোখের সামনে যে কটি ছবি মনের মধ্যে ফুটে ওঠে, তার মধ্যে কিন্তু এই ছবিটি অন্যতম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 12ই মে 2026 আর আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের গত দুটো পর্বের ভিডিওতে হরিদ্বারের ডিটেইলড ইনফরমেশন, ডিটেইলড ভিডিও আপনারা দেখেছেন। আজকের পর্বে থাকবে হরিদ্বার থেকে ঋষিকেশ যাত্রা এবং ঋষিকেশ ভ্রমণের সম্পূর্ণ বিবরণ। ঋষিকেশে আমরা এক রাত্রি থাকবো, তাই ঋষিকেশে আমরা কি কি দেখি, কোথায় থাকি, কিভাবে ঘুরি আর আমাদের খরচ কত হয়, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি ঋষিকেশের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য আমরা বুক করে নিয়েছি র্যাপিডো থেকে অটো। আমাদের কত ভাড়া পড়ছে সেটা আমি ঋষিকেশে পৌঁছে বলবো। আর এই হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব কিন্তু মাত্র 35 কিলোমিটার। চলুন তাহলে আমরা এখন এই অটোতে করে চলে যাই ঋষিকেশের উদ্দেশ্যে। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই রাস্তা আপনারা আমাদের গত পর্বের ভিডিওতেও দেখেছেন। বাঁদিকে রয়েছে এই চওড়া নদী আর ঠিক তার পাশে রয়েছে চণ্ডীঘাট, এখন নদীতে চড়া পড়ে আছে। গত পর্বের ভিডিওতে কিন্তু আমরা হরিদ্বারের দারুণ সুন্দর সুন্দর বেশ কয়েকটি দর্শনীয় স্থান দেখিয়েছি। আপাতত চণ্ডীঘাটের পাশ থেকে এখন আমরা যাচ্ছি, আর চণ্ডীঘাট বা চণ্ডীদেবীর মন্দিরের যে পাহাড় মানে নীল পর্বত, তার পাশ থেকে সোজা এখন চলে যাব ঋষিকেশের দিকে। ভীষণ এক্সাইটেড, কারণ এখানকার বাতাবরণেই একটা পবিত্রতা মিশে আছে, একটা আলাদা বাঙালিদের কাছে মনে হয় যে নস্টালজিয়ার জায়গা, আবেগের জায়গা। তো সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি এখানে এসে। আচ্ছা, ব্রেকফাস্ট করার টাইম পাইনি, সেজন্য আমাদের হোটেলের পাশেই একটা দোকান থেকে এই যে ব্রেড বাটার নিয়ে নিয়েছিলাম, সেটাই এখন বসে বসে খাচ্ছি, খেতে খেতে যাচ্ছি। দারুণ সুন্দর একটা পাহাড়ি রাস্তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। চণ্ডীদেবী ব্রিজটা পেরিয়ে বাঁদিকে রাস্তায় ঢুকলাম, ওখান থেকে আমাদের একটা মানে ট্যাক্স কাটলো, পার্চি কাটলো 140 টাকার। সেই টাকাটা কিন্তু আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। অ্যাকচুয়ালি যে লোকেশানটা আমি দিয়েছি সেই লোকেশানের যাওয়ার জন্যই এই রুটটা ধরা হয়েছে। আদারওয়াইজ ঋষিকেশের অন্য আরেকটা রুট রয়েছে, সেই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু এই টাকাটা বোধহয় লাগতো না। তবে রাস্তাটা অসম্ভব সুন্দর। বাইক নিয়ে গেলে কোনো ট্যাক্স লাগবে না, টাকা লাগবে না, কিন্তু অটোতে গেলে এই টাকাটা লাগবে। দারুণ সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যাচ্ছি, সে তো দেখতেই পাচ্ছেন। এইখানে বর্ষাকালে কিন্তু জল বেড়ে গেলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ওপর থেকেই জলটা পাস করে। এই দেখুন এই দিকটা কতটা উঁচু, এই দিক থেকে জলটা এসে বাঁদিক দিয়ে বেরিয়ে যায়। প্রচুর নুড়ি দিয়ে জায়গাটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। রাস্তা কিন্তু খুবই ভালো। এই জায়গাটায় রাস্তাটা একটু খারাপ ছিল, আদারওয়াইজ রাস্তা এখনও পর্যন্ত খুব সুন্দর। আচ্ছা, এই জঙ্গলের কিন্তু জন্তু জানোয়ারের বেশ আধিক্য রয়েছে। এখানে জঙ্গল সাফারিও হয়। এটা অ্যাকচুয়ালি চিল্লা ফরেস্ট। এখানে বাঘ, হরিণ, ভাল্লুক, হাতি এই সমস্ত রয়েছে। আমরা ময়ূর দেখলাম আস্তে আস্তে। আর টেম্পারেচারের কথা যদি বলি, টেম্পারেচারও আজকে ভীষণ প্লেজেন্ট। সকালে একটু বৃষ্টি হয়ে গেছে হালকা, এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে টেম্পারেচার।
আর রোদ উঠছে হালকা। আচ্ছা, রাজাজি ন্যাশনাল পার্ক পার হয়ে এসেই আমরা কিন্তু এখন চিল্লা ড্যামের পাশ থেকে রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা দুর্দান্তভাবে বাঁধানো রয়েছে, এত সুন্দর, মানে দুপাশের নুড়ি দিয়ে রাস্তার কারুকার্য আমি কিন্তু কোনোদিন দেখিনি। অসম্ভব সিনিক জায়গা এটা। এটা মানে একটা মানে ট্যুরিস্ট স্পট নিশ্চয়ই, এখানকার খুব মানে সাধারণ মানুষদের কাছে খুব জনপ্রিয় ট্যুরিস্ট স্পটই হবার কথা। রাজাজি ন্যাশনাল পার্কের কথা তো অনেক শুনেছি, কিন্তু এই চিল্লা ড্যাম কিন্তু আমার অসাধারণ লাগলো। সামনে রয়েছে কৃষ্ণচূড়ার গাছ, আর তার সাথে এরকম সুন্দর রাস্তা। ডান দিকে রয়েছে ড্যামের জল, বিরাট বড় ড্যাম। এখানে একটা সানসেট পয়েন্টও রয়েছে। দারুণ সুন্দর একটা জায়গা। এখানে না দাঁড়িয়ে পারলাম না। এখন আমি রয়েছি চিল্লা ড্যামের পাশে। এই রাস্তা মানে এই ড্যামের পাশে রাস্তা দিয়েই আমরা চলেছি ঋষিকেশের দিকে। আর মাত্র 25 কিলোমিটার রাস্তা বাকি। অ্যাকচুয়ালি ঋষিকেশে হয়তো ঢুকবো আমরা 19 কিলোমিটার পর, কিন্তু আমরা যেখানে থাকবো বলে ঠিক করেছি সেটা 25 কিলোমিটার দূরে। কিন্তু এই জায়গাটা এত অসম্ভব সুন্দর না, এখানে একটুখানি না দাঁড়িয়ে, এখানে একটু এই জায়গাটাকে আপনাদেরকে না দেখিয়ে, নিজেরা না দেখে ঠিক পারছিলাম না। ওই জন্য একটু দাঁড়ালাম। চারপাশটা একবার দেখে নিন যে আশেপাশের দৃশ্যপটটা ঠিক কীরকম। এটা এখন এত সুন্দর, মানে এরপরে বর্ষাকাল আসলে এই জায়গাটা যে আরও কত না জানি সুন্দর হবে, এত সবুজ। আর এই জলের রং এত সুন্দর, একদম সেই এমারাল্ড গ্রিন টাইপের। আর তার সাথে এরকম সুন্দর পিচের রাস্তা, পুরো ছবির মতো এই জায়গাটা। আর এই যে অটো, যেটাতে করেই কিন্তু আমরা যাচ্ছি, এই ব্যাটারি চালিত অটোটাতে, চাইলে আপনারা গাড়ি বুক করেও যেতে পারেন। এইবার চিল্লা ড্যাম ক্রস করে তাকে বাঁ দিকে রেখে আমরা এবার উঠে যাচ্ছি ঋষিকেশের পাহাড়ে। এই নিচের রাস্তাটা দিয়ে আসছিলাম, কিন্তু সেই রাস্তা থেকে প্রথমে বাঁ দিকে ছিলাম, তারপরে ক্রস করে ডান দিকে এলাম, তারপরে ওখান থেকে এই উঁচু রাস্তায় চলে এলাম। এখন আমাদের বাঁ দিকে ড্যাম আর ডান দিকে এই রকম পটভূমি। এই রাস্তা দিয়ে আপনারা হরিদ্বার থেকে ঋষিকেশে আসবেন একবার। চিল্লা ড্যাম ঋষিকেশ রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের ডান দিকে একটা ড্যাম দেখতে পাচ্ছেন। ড্যামের ঠিক পিছনেই রয়েছে বৈরাজ লেক। পুরো রাস্তাটা তো ভীষণ সিনিক, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই যে এই ক্রস করছি চিল্লা ব্যারেজটা, ব্যারেজের বাঁ দিকে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈরাজ লেক। দারুণ সুন্দর লেক। জানকী সেতু থেকে মাত্র 2 কিলোমিটার আগে এই স্থানে এসে এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলাম আমরা। জানতে পারলাম এরপর থেকে অটো আর যাবে না, শুধুই 4 চাকা যাবে। ভাগ্যক্রমে মাত্র মিনিট খানেকের মধ্যেই আমরা একটি 4 চাকা পেয়ে যাই, যাতে চেপে মাত্র 100 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাই ঋষিকেশে আমাদের আস্তানাতে। এখন ঘড়িতে সময় 12টা 20। আমরা অনেকক্ষণ চলে এসেছি ঋষিকেশে। তবে ঋষিকেশে আসার পথে যে সমস্যাটা হয়েছিল, আমরা যেহেতু অটো বুক করেছিলাম এবং সেই অটো ধরেছিল পাহাড়ি রাস্তা, তাই মাঝ রাস্তায় এসে কিন্তু অটো আমাদেরকে মানে পুলিশ এসে থামিয়ে দেন, কারণ ওনারা বলেন যে এরপর রাস্তায় আর অটো অ্যালাউড নয়। তো সেই সময় আমরা ওই অটো থেকে নেমে একটা 4 হুইলারকে রাস্তায় দাঁড়াতে অনুরোধ করি এবং সেই 4 হুইলারে করে আমাদের যে হোটেলের সাথে কথা হয়েছিল সেইখানে পৌঁছে গেছি। আমরা এখানে এসেছি ওই 11টা 40 নাগাদ। তারপরে চেক ইন করে ঘরে আসতেই এতটা সময় লাগলো। সময় কিন্তু আরও অনেকটা কম লাগতো যদি আমরা অন্য রাস্তা দিয়ে আসতাম। সেই রাস্তাটার অপশান ছিল, কিন্তু আমাদের অটোওয়ালা একটু বোকা ছিল বলে এতটা সময় নষ্ট হলো আমাদের। যাই হোক, এই হোস্টেলে চেক ইন করার পরে এই যে রুমটা, এটা হচ্ছে রুম নাম্বার 9। এটা 3rd ফ্লোরে রয়েছে এই রুমটা। একটা বড় ডবল বেডেড এসি রুম। রুমটা আপনারা দেখে নিন। এই রকম একটা বিছানা রয়েছে, দুদিকে ছোট ছোট দুটো সাইড টেবিল রয়েছে, এরকম লাইটের ব্যবস্থা রয়েছে বেড সাইড। এই লাইটগুলো বেশ সুন্দর। আর ছোট্ট একটা ওয়ার্ড্রপ ওখানে দেওয়া রয়েছে। এদিকে একটা টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ, তার মধ্যে আবার একটা ছোট্ট ফ্যানও দেওয়া রয়েছে। আর যেটা সব থেকে ভালো লেগেছে এই রুমটার আমার, সেটা হচ্ছে এই রুম থেকে সুন্দর গঙ্গার ভিউ এবং লক্ষ্মণ ঝুলার ভিউ। এই যে এখান থেকে মাত্র 200 মিটার দূরেই রয়েছে লক্ষ্মণ ঝুলা, আর খুব সুন্দর মাউন্টেন ভিউও রয়েছে ঘরটা থেকে। তো সব কিছুই ভালো লাগছে, মানে হোটেলের লোকেশন বা ভিউ
সবটাই ভালো, কিন্তু হোটেলটা, এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা হোস্টেল, শিব শক্তি হোস্টেল। তো এখানে ডরমেটারি স্টাইলে থাকার ব্যবস্থা বেশি, সেই কারণে আমার মনে হয় যে আরেকটু মেনটেনেন্স থাকলে ভালো লাগবে। আচ্ছা, তার আগে বাথরুমটা দেখিয়ে নিই আপনাদেরকে, রুম ট্যারিফটা বলার আগে। এই হলো বাথরুমটা আমার বেশ ভালো লেগেছে, যেটা আমি সবার আগে দেখি যে কোনো হোটেলে আসলে। কোমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এদিকে বেসিন, গিজার, হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল, শ্যাম্পু সবটাই দিয়ে দেওয়া রয়েছে। তো যাই হোক, এই রুমের ভাড়া আমার পড়ছে এক রাত্রের জন্য অনলি লজিং 1300 টাকা। যদি আপনারা নন ভিউ রুম নেন সেক্ষেত্রে 1200 টাকা করে পার নাইট ভাড়া পড়বে। ভাড়াটা কম বলেই আমি এই রুমটা বুক করেছি, আর যেহেতু আমাদের দেরিও হয়ে গেছে এই জন্য আর কোনো এক্সট্রা অপশান দেখিনি। যদি আপনাদের এখানে প্রচুর হোটেল আছে, অন্য কোনো হোটেল থাকে আসতেই পারেন, আমি এই হোটেলের নাম্বারও দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের হোটেল থেকে বেরিয়েই এখন একটুখানি খেয়ে নিচ্ছি, মানে এটা ব্রাঞ্চ বলা যেতে পারে, ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই যেহেতু হয়নি। একদম সামনেই রয়েছে রাস্তার উপরে একটা দোকান, সেখান থেকে একটা আলুর পরোটা নিয়ে নিয়েছি। 50 টাকা নিয়েছে একটা পরোটা, বেশ বড় সাইজ। এটা খেয়ে আপাতত তারপরে ঘুরবো, কারণ পেটে কিছু না দিলে তো হবে না, তাই না? ভালো করেছো। তার সাথে নিয়েছিলাম টক দই, যেটার দাম 20 টাকা। খাওয়া দাওয়ার পরে নিয়ে নিয়েছি স্কুটি রেন্ট। এখানে প্রচুর স্কুটি রেন্টের দোকান আছে, একদম যেখানে খেলাম তার উল্টো দিকেই এই দোকানটা ছিল, তো এখান থেকে নিলাম। আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আজকে রাত্রি 9টার সময় জমা দিতে হবে। স্কুটিতে 1 লিটার তেল আছে, আর 2টো হেলমেট দিয়ে স্কুটির ভাড়া পড়ছে 450 টাকা। তো এখন প্রথমে পিছনে ওই লক্ষণ ঝুলাটা দেখে আসবো, লক্ষ্মণ ঝুলা আর কি। ওখানে লক্ষ্মণ ঝুলা দেখবো, নতুন একটা সেতু হয়েছে বজরং সেতু দেখবো, তার পাশে ত্রম্বকেশ্বর মন্দির দেখবো, দেখে তারপরে অন্যদিকে যাব। এগোচ্ছি এবার আমরা লক্ষ্মণ ঝুলার দিকে। আমরা গাড়িটা পার্ক করলাম, একদম যে নতুন একদম নবনির্মিত বজরং সেতু হয়েছে তার সামনে দাঁড়িয়ে আছি। সেতুর কাজ কিন্তু এখনও চলছে। এটা অ্যাকচুয়ালি লক্ষ্মণ ঝুলার পাশে নতুন তৈরি হয়েছে। লক্ষ্মণ ঝুলা যেটা এই যে সামনে দেখছেন, এটা নষ্ট হয়ে গেছে, যে কারণে পাশে এই সেতুটা এইটা নতুন করে তৈরি করা হচ্ছে, এবং হনুমানের নামে করা হয়েছে বলে এটার নাম দেওয়া হয়েছে বজরং সেতু। আর ঠিক তার ডান দিকে রয়েছে বিরাট বড় একটি মন্দির, এটা হচ্ছে ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দির। এখানে আসলে এই 3টি জায়গা আপনারা দেখে নিতে পারবেন একসাথে। চলুন দেখি সেতুর ওপরে উঠি এবার। হ্যাঁ, এখন ঢুকেছি বজরং সেতুর মধ্যে। সেতুর মধ্যে কিন্তু দেওয়ালের উপরে দারুণ সুন্দর কারুকার্য করা হয়েছে, এবং সবটাই আধ্যাত্মিকতার এবং ভারতীয় শিল্পের একটা নিদর্শনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি এখানে, এবং এই সেতু দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো গাড়ি চলাচল করছে না। মানুষ যেতে মানে হেঁটে পার হতে পারবেন, কিন্তু গাড়ি চলাচল করছে না। আর এটা যদি রেডি হয়ে যায়, তার পাশে কিন্তু স্কাই ওয়াকও হয়েছে, তখন এই জায়গাটা খুব সম্ভবত গাড়ির জন্য খুলে দেওয়া হবে, এবং মানুষ চলাচলের জন্য সাইডের এই যে স্কাই ওয়াকটা, এইটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন, স্কাই ওয়াকের ওপর দাঁড়িয়েও কিন্তু অনেকে ছবি টবি তুলছেন, এবং নিচে দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এখানটা দারুণ সুন্দর ভিউ এই জায়গা থেকে, এবং এই স্কাই ওয়াকের কথা আমি অনেক শুনেছি। এখন কিন্তু এই স্কাই ওয়াকের ওপর আসা যাচ্ছে। আচ্ছা, যেটা আমি বারবার বলছি যে এখানে কিন্তু লক্ষণ ঝুলা বা লক্ষ্মণ ঝুলা বলে আর সেরকম কিছু নেই, মানে যেটার ওপরে আপনারা উঠতে পারবেন। এই সেতুর এখনো পর্যন্ত সেইভাবে আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি, কাজ যেহেতু চলছে। ওই পারে যাওয়ার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম যাওয়ার কোনো জায়গা নেই, মানুষ টপকেই যাচ্ছেন, তো সেটা আমি যেতে চাইছি না। কিন্তু এটা উদ্বোধন হয়ে গেলে এই ঋষিকেশের কিন্তু আরও একটা মানে ট্যুরিজমের নতুন দরজা খুলে যাবে, এবং এমনিতেই এই ঋষিকেশ পর্যটক মানে বিদেশি এবং দেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কারণ যেহেতু এখানে আধ্যাত্মিকতা এবং তার সাথে সাথে অ্যাডভেঞ্চারের একটা ব্যাপার রয়েছে। লক্ষ্মণ ঝুলা পেরিয়ে প্রায় 200 মিটার মতন এগিয়ে আসলেই দেখা যাবে এখানকার বিখ্যাত এবং অতি প্রাচীন এই লক্ষণ মন্দিরটি, যে মন্দিরের নামানুসারেই এই লক্ষ্মণ ঝুলার নামকরণ হয়েছিল।
এখন আমি চলে এসেছি বজরং সেতুর এই দিকটাতে, মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন লক্ষ্মণ ঝুলা আর বজরং সেতু দুটোই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে ঘাট, এই ঘাটটা হচ্ছে সন্ত সেবা আশ্রমের মধ্যে থেকে ঢুকে এই ঘাট। এটা এখান থেকে আপনি ঋষিকেশের এই দিক থেকে যদি রিভার রাফটিং বা স্পিড বোট করতে চান সেক্ষেত্রে এখানে এসে আপনি করতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রচুর রিভার রাফটিং হচ্ছে এবং স্পিড বোট যাচ্ছে এখান থেকে। ঋষিকেশ মানেই হচ্ছে যোগচর্চা, আধ্যাত্মিকতা এবং তার সাথে অ্যাডভেঞ্চার, এবং এই অ্যাডভেঞ্চারের মধ্যে অন্যতম হচ্ছে রিভার রাফটিং। অনেকে বলেন যে ঋষিকেশে আসলেন আর রিভার রাফটিং করলেন না, তাহলে আপনার ঋষিকেশ ভ্রমণই সম্পূর্ণ হলো না। তো আপনারাও যদি রিভার রাফটিং করতে চান সেক্ষেত্রে এখান থেকে খুব সহজেই করতে পারবেন। আমি জানার চেষ্টা করছি রিভার রাফটিংয়ে এখান থেকে কত টাকা খরচ পড়তে পারে। দেখুন এখানে লেখা রয়েছে 550 মিটার আপনাকে ঘোরাবে, 1 to 5 সিটার 750 টাকা করে পড়বে। এছাড়া 6 সিটার হলে 850, 7 সিটার 950, এরকমভাবে রয়েছে। ঠিক আছে, আরও যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে। আপনারা এখানে আসলে কথা বললে আপনাদের কাছে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। আমি মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করলাম। এখন আমি চলে এসেছি ঋষিকেশের আরও একটি ভীষণ আইকনিক জায়গা রামঝুলাতে। অ্যাকচুয়ালি আমি রামঝুলাতে নেই, রামঝুলা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে ভীষণ সুন্দর গঙ্গা নদী, তার সাথে রামঝুলার দারুণ সুন্দর একটা ভিউ রয়েছে। সেই জন্য এই জায়গাটাকে বলা হয় রামঝুলা ভিউ পয়েন্ট। আমরা যেদিকে রয়েছি এটা সেই দিকে, মানে জানকী সেতু দিয়ে ওপাশে গেলে আমরা রামঝুলার একদম কাছেও চলে যেতে পারবো। কিন্তু এখান থেকেই ভিউ পয়েন্টটা দেখানোর একটাই লক্ষ্য যে এখান থেকে আপনারা পুরো ঝুলার ভিউটা খুব সুন্দর পাবেন। দেখুন এটা কিন্তু গঙ্গার দুপারে মানুষ চলাচলের জন্য অনেক দিন আগে তৈরি হওয়া একটা সাসপেনশন ব্রিজ। অসাধারণ সুন্দরভাবে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল, যেটা এই নৌকার মাধ্যমে গঙ্গার এপার ওপার করার থেকে মানুষকে রেহাই দিয়েছিল। এবং দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে কিন্তু ভীষণ সুন্দর একটা পার্ক এরিয়া করে দেওয়া রয়েছে, প্রচুর বসবার জায়গা রয়েছে। মানুষ অনেক নিচে নেমেও গেছেন এখান থেকে, কারণ এখন জল যেহেতু নদীতে কম আছে, এখন নদীর কাছে অবধি চলে যাওয়া যাচ্ছে, নদীতে নেমেও যাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে ফটোশ্যুট করা যাচ্ছে। আর যেখানে আমি রয়েছি এখানে একটা ওপেন পার্ক রয়েছে, ওপেন জিম রয়েছে, একটা চিলড্রেন্স পার্ক এরিয়া রয়েছে, শেড করে দেওয়া রয়েছে, বসার জায়গা রয়েছে। তো সব মিলিয়ে দারুণ সুন্দর একটা ভাইব রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলেই এসেছি রামঝুলার কাছে, একদম রামঝুলার সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে দাঁড়িয়ে সামনেটা দেখলে কিন্তু একটা আলাদা অনুভূতি। যতটা চওড়া ভাবছিলাম অতটা চওড়া নয়, একটু সরু আছে। চলুন ওইখানে যাই, একটু হেঁটে দেখে আসি। সাসপেনশন ব্রিজ যেহেতু, ওখানে বেশি মানুষজন উঠলে দুলবে হয়তো। অ্যাকচুয়ালি সেই জায়গা থেকেই কিন্তু এই সমস্ত এই ঝুলাগুলোর নাম দিয়েছে, কারণ যেহেতু ঝুলন্ত আর উঠলে দোলে, সেজন্যই বলা হতো যে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা। কিন্তু না, এটা বেশ শক্ত বাঁধানো, শক্তপোক্ত, নড়ানড়ি করছে না, কিছুই হচ্ছে না, কোনো ফিল নেই। না দুলছে দুলছে দুলছে, হ্যাঁ দুলছে, বাবারে ভালোই দুলছে। উঠে প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা ওই এই দিকে ঘাটটা রয়েছে, একদম সুন্দর ঘাট লাগোয়াই রয়েছে। আমার এবার ভয় লাগছে কারণ বেশ দুলছে। এখান থেকে কিন্তু নৌকায় করেও পারাপার হচ্ছে, দেখতে পাচ্ছি অনেক মানুষজন। আমরা এবার চলে এসেছি ঋষিকেশের আরও একটি অন্যতম পবিত্র এবং দর্শনীয় স্থান পরমার্থ আশ্রমে বা পরমার্থ নিকেতনে। আমার পিছনে রয়েছে পার্কিং এরিয়া, এখানে 4 হুইলার পার্কিং করেছে। 2 হুইলার পার্কিংয়ের কথা জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে এখন হবে না। আর এর উল্টো দিকে রয়েছে আশ্রমটা, এই যে। এই পরমার্থ নিকেতন আসলে কিন্তু একটি স্পিরিচুয়াল পার্ক। চারিদিকে এখানে দেখতে পারবেন যে অসংখ্য আধ্যাত্মিকতার নিদর্শন এবং পরিবেশ তৈরি করে রাখা রয়েছে। ঋষিকেশের অনেক এ ধরনের যোগচর্চার আশ্রমের মধ্যে এই পরমার্থ নিকেতন কিন্তু অন্যতম। পরমার্থ নিকেতনের সাথে সাথেই লাগোয়া রয়েছে দারুণ সুন্দর গঙ্গার ঘাট, যেখানে প্রত্যেকদিন সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়। ঋষিকেশের ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি তো বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। তার সাথে যদি আপনাদের হাতে সময় থাকে, এই পরমার্থ নিকেতন থেকে একদিন সন্ধ্যা আরতি দেখলে সেটাও মনে হয় আরও একটি অনবদ্য অভিজ্ঞতা হবে। আর এখান থেকেই দৃশ্যমান হচ্ছে গঙ্গার মধ্যে বসে থাকা ধ্যানরত শিবের সেই বিখ্যাত মূর্তি। ঋষিকেশ বললেই চোখের সামনে যে কটি ছবি মনের মধ্যে ফুটে ওঠে, তার মধ্যে কিন্তু এই ছবিটি অন্যতম। শিবের মূর্তির দিকে যাওয়ার আগে ঠিক ডান দিকে দেখতে পেলাম এইরকম একটি
পাহাড়ের মতো আকৃতি করে, তার মধ্যে বিরাট আকৃতির একটি হনুমানের মূর্তি এবং সেই বজরংবলী বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন। পরমার্থ নিকেতন থেকে কিছুটা এগিয়ে আসলেই রয়েছে ছবির মতো সুন্দর এই বানপ্রস্থ আশ্রমটি। এই ধরনের অপূর্ব সুন্দর সুন্দর আশ্রম এখানে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। এখন আমরা চলে এসেছি এই ঋষিকেশের সবচেয়ে নবীন সেতু বলা যেতে পারে, জানকী সেতুতে। এই জানকী সেতু দিয়েই কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র যান চলাচল করা যায়, এবং সেটা শুধুমাত্র টু হুইলার। এখান থেকে শুধুমাত্র টু হুইলার নিয়ে যাওয়া এবং আসা করা যায়, এবং হেঁটে যাওয়া আসা করার জন্যও রাস্তা করা রয়েছে। আমরা এখানে জাস্ট গাড়িটা পার্ক করলাম, করে আশপাশে একটু ঘুরে দেখব, তারপরে গাড়ি নিয়ে ওই দিকেও যাব। পরমার্থ নিকেতন থেকে 100 মিটার এগিয়ে ডান দিকে আসলেই এই জানকী সেতু রয়েছে। জানকী সেতুর ঠিক উল্টো দিকে রয়েছে অপূর্ব সুন্দর শ্রী বেদ নিকেতন ধাম। এই ধামের ভিতরের পরিবেশটি যেমন অসম্ভব সুন্দর, ঠিক সেরকম এখান থেকে একদিকে যেমন জানকী সেতু, ঠিক তার নিচে চিরপ্রবাহমান গঙ্গা নদীকেও অপূর্বভাবে পরিলক্ষিত করা যায়। জানকী সেতুর ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা, বাঁ দিক থেকে চলে যাচ্ছি, মাঝখান থেকে মানুষের চলাচল করার রাস্তার উল্টো দিক থেকে আবার ব্যাক করবার সময় আসতে হবে। এইটা একটা দারুণ ব্যাপার যে এতটা লম্বা, মানে 309 মিটার বোধহয়, খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। দূরে পরমার্থ নিকেতন দেখা যাচ্ছে ডান দিকে। আমরা এখানে এসে জানকী ঝুলাটা পেরিয়ে একটা বাঁদিকে একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম। ওই 800 মিটার মতন এগিয়ে এসে ঠিক তার উল্টো দিকে দারুণ সুন্দর একটা গুরুদ্বারা রয়েছে, হেমকুণ্ড সাহিব গুরুদ্বারা। সেই গুরুদ্বারাটা দর্শন করতে ঢুকেছি। এইটা দেখে তারপরে আবার আমরা অন্যদিকে যাব। এখন আমরা দাঁড়িয়ে আছি এমনই সুন্দর একটা জায়গায়, যেখান থেকে আমার সামনে নদীর ঠিক উল্টো দিকে রয়েছে পরমার্থ নিকেতন, আমার ডান হাতে রয়েছে রামঝুলা, আর আমার বাঁ দিকে রয়েছে জানকী সেতু। এই অপূর্ব সুন্দর জায়গায় আপনারা রিভার রাফটিংয়ের জন্য আসতে পারেন, অথবা আপনারা যদি নদীর এই দিকে থাকেন তপোবন এলাকাতে, তাহলে কিন্তু এখানে আপনারা টু হুইলার অথবা 4 হুইলার নিয়ে স্নান করতে, নদীতে সময় কাটানোর জন্যেও আসতে পারেন, কারণ এটা একদম নো রিস্ক জোন। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন পুরো জলে গা ডুবিয়ে বসে আছেন, নদীর ধারে বসে আছেন, জলে পা ডুবিয়ে বসে আছেন সময় কাটানোর জন্য। বিকেলবেলা এটা একদম আদর্শ একটা জায়গা। ঘড়িতে কিন্তু এখন সময় 5টা 5 হয়েছে, তবে যেহেতু এখানে সানসেট অনেক দেরিতে হয়, মানে 7টা 1-এ আজকে সানসেট, সেজন্য ডে লাইট অনেকক্ষণ থাকে। পরমার্থ নিকেতনের একদম উল্টো দিকে আর ওমকার গীতা সদনের একদম সামনে এখন রয়েছি ঋষিকেশের ওয়ান অফ দ্য পপুলার রাফটিং পয়েন্টসে। এখানে দেখুন পর এই রাফটিংয়ের বোটসগুলো আসছে, আর ঋষিকেশে আসলে যেটা বারবার বলছি, রাফটিংটা কিন্তু অনেকেই করতে চান। আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে কিন্তু এই জায়গাটি একদম আপনার জন্য। बहुत अच्छा, हाँ हाँ बहुत मज़ा आ रहा है। एंजॉय वाला मैम मिर्ची का दिखाओगे? झालमुड़ी मैडम। अरे मैम झालमुड़ी तो फेमस हो गई, कोलकाता में पहले फेमस थी, अब पूरे हिंदुस्तान में फेमस हो गई। तभी तो कह रहा हूँ मैडम, खाना पड़ेगा अब एक प्लेट। এরপর ঋষিকেশের আসল ফ্লেভার নেওয়ার জন্য আমরা এগিয়ে চললাম ঋষিকেশের প্রাণ ত্রিবেণী ঘাটের দিকে, ঋষিকেশের বিখ্যাত সন্ধ্যা আরতি দর্শনের জন্য। এখন ঠিক ঘড়িতে সময় 5টা 50, চলে এলাম ত্রিবেণী ঘাটে। আমার পিছনে রয়েছে ত্রিবেণী ঘাটের মেন গেট, আর ঠিক তার ডান দিকে এইটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমার টু হুইলারটা পার্ক করে দিলাম, 20 টাকা বিল দিলেন। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি আরতি দেখবার জন্যে। এই হচ্ছে আরতির জায়গা, মানে ঠিক আমার বাঁদিকে এটা হচ্ছে আরতি স্থল লেখা রয়েছে, আর এই দিকে রয়েছে জুতো ঘর। এখানে জুতো রেখে আরতি স্থলে প্রবেশ করতে হবে। গঙ্গা আরতি দেখতে যাওয়ার আগে পেটে খিদেতে ছুঁচোয় রন মারছে, সেজন্য ভাবলাম যে একটু পেটে কিছু দিয়ে তারপরেই আরতি দেখতে যাই, কারণ আরতি শুরু হতে এখন অনেকটা দেরি, 7টার সময় শুরু হবে। আমরা সেজন্য একদম ত্রিবেণী ঘাটের পাশেই একটা হোটেলে চলে এসেছি।
ছোলা বাটুরা খেতে। 1 প্লেট ছোলা বাটুরা 70 টাকা দাম নিল, গরম গরম ভেজে দিয়েছে। খুব সুন্দর। এখন ঘড়িতে সময় ঠিক 6:25। আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটে। এটা ঋষিকেশের উল্লেখযোগ্য একটি ঘাট। যে জায়গায় আরতিটা হচ্ছে তার সামনে দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে। তারপরে কিছুটা জায়গা কিন্তু শুকনো, যেখানে একদল মানুষ নদী পেরিয়ে চলে যাচ্ছেন এবং সেই শুকনো জায়গা থেকে সামনাসামনি আরতিটা দেখবেন বলে বসে পড়েছেন। এই নদীর পিছনে রয়েছে জঙ্গল, আর ঠিক তার বাঁদিকে রয়েছে এরকম পাহাড়। এত অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ বলেই বোধহয় এই ত্রিবেণী ঘাটকে আরতির ঘাট হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এরকম একটা জায়গায় সত্যি মেডিটেশন করলে ঈশ্বরের অনুভব অন্তরের মধ্যে উপলব্ধি করা যাবে। সন্ধ্যা নামছে ঋষিকেশের পবিত্র ত্রিবেণী ঘাটে। গঙ্গার বুকে বইছে শান্ত স্রোত, আর চারপাশে জমে উঠেছে এক অপার্থিব আধ্যাত্মিক আবহ। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরই শুরু হবে মনোমুগ্ধকর গঙ্গা আরতি। ত্রিবেণী ঘাটের অপূর্ব গঙ্গা আরতির পর আমরা এগিয়ে এলাম জানকী সেতুর দিকে। দূর থেকেই সন্ধ্যার আলোয় ঝলমল করে উঠেছিল পুরো সেতুটি। আলোর সাজে রামায়ণের নানান দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছিল। সেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেই জানকী সেতু পেরিয়ে আমরা ফিরতে শুরু করলাম আমাদের হোটেলের পথে। আমাদের হোটেলের অনতি দূরেই আমাদের নজরে পড়ল এক অসাধারণ মিউজিক্যাল স্টোর। ঢুকতেই চোখে পড়ল সারি সারি বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, ঢোলক, খঞ্জনি, জলতরঙ্গ, গিটার, এমনকি ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীতের আরও নানান যন্ত্র। শুধু বাদ্যযন্ত্রই নয়, ছিল সুন্দর হোম ডেকর ও হস্তশিল্পেরও দারুণ সংগ্রহ। সঙ্গীতপ্রেমী হন বা স্মৃতিচিহ্নের খোঁজে, এই জায়গাটি আপনার ভালো লাগবেই। আর এই অসাধারণ দোকানটির নাম হলো গণেশা মিউজিক স্টোর। এখন ঘড়িতে সময় 9:45। আমরা চলে এসেছি ঋষিকেশ আসলে যেখানে ডিনার করা বা লাঞ্চ করা মাস্ট, সেই চটিওয়ালা রেস্টুরেন্টে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুটো রেস্টুরেন্ট রয়েছে, আর দুজন ভদ্রলোক মাথায় টিকি দিয়ে সামনে বসে রয়েছেন। আমি চটিওয়ালাতে বসে চটিওয়ালার মতো সেজেছি বা সাজার চেষ্টা করছি এরকম ভাববেন না। এখান থেকে এসির হাওয়া আসছে, খুব ঠান্ডা, ওই জন্য আমার ঠান্ডা লাগছে, চাপা দিয়ে নিয়েছি। আচ্ছা, একটা থালি নিয়েছি আমি, রয়্যাল থালি। এই রয়্যাল থালিতে অনেক ধরনের খাবার থাকলেও খাবারগুলো একেবারেই সাধারণ মানের এবং খুবই ওভার প্রাইসড লেগেছে আমাদের কাছে। আপনাদের সবাইকে আজকের মতো জানাই শুভরাত্রি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না শম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30 নতুন একটি করে ট্রাভেল ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।